টিউলিপ সিদ্দিক রাজনৈতিক যে গুগলি খেলেছেন ডক্টর ইউনূস তাতে বোল্ড আউট হয়েছে। টিউলিপ সিদ্দিকী হঠাৎ করে খলনায়ক হয়ে গেল, তার কারণ যেহেতু তিনি শেখ পরিবারের সদস্য। এদিকে আজ রাতের বেলা টিউলিপ সিদ্দিকী বিশাল ঘটনা ঘটালো শেখ হাসিনাকে সাথে নিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস তৈরি করে। বিশেষ করে ডক্টর ইউনূস পড়েন কঠিন বিপাকে, সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। ইউনূস সরকার অনেকটা তাকেও টার্গেট করে এগুচ্ছে। এখন টিউলিপ সিদ্দিক হচ্ছেন শেখ হাসিনার বোনের মেয়ে, শেখ রেহানার মেয়ে, ব্রিটেনের একজন এমপি। শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হচ্ছে। সেই অপরাধ ট্রাইব্যুনালে নতুন ধরনের সার্কাস দেখছি কি আমরা, সেরকম পরিস্থিতির জন্মই নিয়েছে মনে হচ্ছে। লাজ শরমের কিছু বালাই থাকলে যদি ন্যূনতম কাণ্ডজ্ঞান বোধ থাকতো এবং মনে থাকতো যে আওয়ামী লীগ কি দুর্দান্ত দানব হয়ে উঠেছিল, কিভাবে চলে যেতে বাধ্য হয়েছে, তাদের দিনও একদিন ফুরাবে, তাহলে আজকের এই খবর আমাদের পড়তে হতো না। কথায় আছে গাধা কি খায়, পানি খায়, তবে নাকি ঘোলাইয়া খায়। ইসরায়েল এবং আমেরিকার পরিণতি অনেকটা এই মুহূর্তে ঠিক এই অবস্থানেই যাচ্ছে। গেল 12 দিনের যুদ্ধ, অনেকগুলো মানুষের মৃত্যু, ইরানকে তামা করার চেষ্টা হলো, বিপরীতে কি হলো, ইসরায়েল ছেদা হয়ে গেল। যে কোনো অপরাধের বিচার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের, আর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা সরকার এই বিচার এগিয়ে নিতে সহায়তা করে বিচার বিভাগকে। এই কারণে রাষ্ট্রের নাগরিকেরা অপরাধের বিচার করার দাবি তোলে সরকারের কাছে। তবে বিশ্বের ইতিহাসে এবারই প্রথম বিচারের দাবি নিয়ে রাষ্ট্রের নাগরিকদের কাছে হাত পাততে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এদিকে টিউলিপ সিদ্দিক তিনি লিখছেন যে এই দুদক এবং প্রধান উপদেষ্টার মূল উদ্দেশ্যই হলো তার সম্মান নষ্ট করা এবং পাশাপাশি ব্রিটেনের রাজনীতিতে হস্তক্ষেপ করছেন। এখানেই প্রশ্ন উঠছে যে টিউলিপ সিদ্দিকীর মাধ্যমে কি বাংলাদেশে খেলা ঘুরতে চলেছে? হ্যাঁ, ইতিমধ্যে টিউলিপ সিদ্দিকীর মাধ্যমে বাংলাদেশে খেলা ঘুরতে চলেছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ডক্টর ইউনূসের বিভিন্নভাবে ক্ষতি করতে চায় টিউলিপ সিদ্দিকী। ডক্টর ইউনূস যখন সফরে যান, মানে আন্তর্জাতিক বিভিন্ন দেশের মধ্যে, সেই দেশগুলোর মধ্যে অনেক কিছু করতে চায়। ইতিমধ্যে আজ রাতের বেলা আমরা কি শুনতে পারি, সে বাংলাদেশের মধ্যে একটা চিঠি দেয় এবং তার দেশে আসা নিয়েও কিন্তু অনেক চাঞ্চল্যকর তথ্য আমরা শুনতে পারি। দর্শক শ্রোতা, শেখ হাসিনার বিজয়ের জন্য বা শেখ হাসিনাকে দেশে ফিরানোর জন্য দেশের মধ্যে থেকেও অনেক সাধারণ জনগণ, অনেক আওয়ামী লীগ কর্মী তারা চায়, তারা চেষ্টা করে দেশের মধ্যে আন্দোলন করে তাদেরকে ফিরিয়ে আনতে এবং ক্ষমতায় বসাতে। দর্শক শ্রোতা, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যেইভাবে উত্তাল হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন নিউজ আমাদের কাছে আসে, সব কিছু দেখতে পারবেন এই এক ভিডিওতে। সর্বশেষ দেশের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং টিউলিপ সিদ্দিকীর এই পরিকল্পনার মাধ্যমে ডক্টর ইউনূস কি হয়, সবকিছু দেখবেন। এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধারাবাহিক ক্লিক কন্টিনিউ করবেন। আসুন আমরা কথা বলাচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। টিউলিপ সিদ্দিকী হঠাৎ করে খলনায়ক হয়ে গেল, তার কারণ অনেকেই মনে করেন যেহেতু তিনি শেখ পরিবারের সদস্য এবং ইউনূস সরকার অনেকটা তাকেও টার্গেট করে এগুচ্ছে। এটা আওয়ামী লীগের লোকজনরা এটা মনে। এখন টিউলিপ সিদ্দিক হচ্ছেন শেখ হাসিনার বোনের মেয়ে, শেখ রেহানার মেয়ে, ব্রিটেনের একজন এমপি, প্রতিমন্ত্রীও ছিলেন এবং স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এখন বাংলাদেশের দুদক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পূর্বাঞ্চলের প্লট দুর্নীতি নিয়ে, এবং টিউলিপের বিরুদ্ধে লন্ডনে এর আগে অনেকবার দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে, প্লটটা এসব নিয়ে, কেলেঙ্কারি নিয়ে। কিন্তু এটা যত অভিযোগই ছিল, কোনো একটি অভিযোগে প্রমাণিত হয়নি যে তিনি দোষী। এখন দুদক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, তলব করেছে তাকে। এখন টিউলিপও পাল্টা অভিযোগ করেছেন যে তার আইনজীবীরা দুদকের কাছে চিঠি দিয়েছিলেন, কিন্তু সরকার সেটা কোনো উত্তরই দেয়। এবং ইউনূস সাহেব যে লন্ডনে এসছেন, সেখানেও টিউলিপ তার পার্লামেন্টের অফিসে ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু এখানে ইউনূস নিরুত্তর ছিলেন, তিনি কোনো রেসপন্স করেননি। এখন গতকাল 23 জুন স্কাই নিউজ বলছে, যে ব্রিটেনের স্কাই নিউজ সেটা বলছে যে টিউলিপের আইনজীবী নোটিশ পাঠাইছেন দুদক এবং ডক্টর ইউনূসের কাছে। বিশেষ করে তার টিউলিপের অভিযোগ যে ব্রিটিশ রাজনীতিতে তারা দুদক এবং ডক্টর ইউনূস হস্তক্ষেপ করছেন, এবং টিউলিপ বলছেন যে তার সুনামহানি করছেন তারা। এখন কেউ দুদকের অভিযোগের ভিত্তিতে টিউলিপকে ফেরত দিয়ে দিবে ইউকে সরকার, তার এমপি গিরি চলে যাবে, তার ফাঁসি হয়ে যাবে, জেল হবে, ইত্যাদি বিভিন্ন ধরনের কল্পনা করতেছেন। কিন্তু ব্যাপারটা কি সেরকম? আসলে সেরকম না। আমাদের যেটা বোঝা উচিত যে বাংলাদেশের রাজনীতি এবং ব্রিটেনের রাজনীতি কিন্তু একরকম না। ব্রিটেনের রাজনীতি অনেক স্বচ্ছ, আমাদের দেশের রাজনীতি অনেক নোংরা। তথ্য প্রমাণ ছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রীরও ক্ষমতা নাই যে টিউলিপকে শাস্তি দেওয়ার। সেখানে ডক্টর ইউনূস দুদক এসে তাকে শাস্তি দিয়ে দিবেন আর তারা এটা মেনে নিবে, এইটা ভাবাটা মানে পুরাটাই একটা বোকামি।
এখন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার তিনি এর আগে বলছেন তিনি টিউলিপের উপর আস্থাশীল, তিনি তার দলের একজন এমপি, এবং বলছেন যে টিউলিপের জন্য তার দরজা সবসময় খোলা। এবং আমরা দেখলাম ডক্টর ইউনূস যখন লন্ডনে আসলেন, আগে ফলাও করা হলো যে স্টারমারের সাথে তার বৈঠক হবে, কিন্তু পরে আমরা জানলাম যে স্টারমার ইউনূসের সাথে সাক্ষাৎ করতে তিনি রাজি হননি। তো এতে কি প্রমাণ হয়? যদি ঘটনা সত্য হয়ে থাকে, এতে প্রমাণ হয় যে স্টারমার ইউনূস সরকারকে সাপোর্ট করছেন না, অথবা তারা বিরক্ত, বিশেষ করে টিউলিপের উপর ইউনূস সরকারের এইসব কাজ কারবারে তারা অনেকটাই বিরক্ত হয়েছে। আমাদের দেশের সমস্যা হলো কারো বিরুদ্ধে অভিযোগ উঠলেই মানুষ তাকে দোষী সাব্যস্ত করে ফেলে, রাজনীতিবিদরা তাকে দোষী সাব্যস্ত করে ফেলে, আদালতের রায়ের অপেক্ষাও করে না তারা। আবার আদালতও আমাদের দেশে অনেক সময় সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে, এবং এটা সব সরকারের আমলে হয়েছে এবং আওয়ামী লীগের আমলে হয়েছে। আর আমাদের যে জনতার আদালত, এটা তো আরো ভয়াবহ। ওই যে ধরেন কয়েকদিন আগে দেখবেন ওই যে এনসিপি নাগরিক পার্টির নেতা তুষার, সে হঠাৎ করে কি কুপ্রস্তাব দিল এক মেয়েকে, এবং ওই মেয়ে সাহসের সাথে তার সবকিছু ফাঁস করে দিচ্ছে। এখন এই ঘটনায় যে এই মেয়েটাকে, এইটা দেখা গেল যে আমাদের এই জনতার আদালত যে মেয়ে এটাতে দোষী না, সম্পৃক্ত না, তাকে ভিকটিম বানিয়ে তার 14 গোষ্ঠী নিয়ে টানাটানি শুরু করে, অত্যন্ত নোংরা ভাবে। পরে দেখা গেল যে আসল পরিচয় পেল যে কোন মেয়ে এটা ফাঁস করেছে বা কায়ের জড়িত, কিন্তু মধ্যেখানে কিন্তু একটা মেয়ের মোটামুটি সর্বনাশ করে ফেলছে তারা, নোংরামের চূড়ান্ত পর্যায়ে। এইটা হলো আমাদের দেশের সমাজ। শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হচ্ছে। সেই অপরাধ ট্রাইব্যুনালে নতুন ধরনের সার্কাস দেখছি কি আমরা, সেরকম পরিস্থিতির জন্মই নিয়েছে মনে হচ্ছে। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত যে আইনজীবীকে আমরা কয়েকদিন আগে দেখেছিলাম, সেই আইনজীবীকে আজকে আদালত আবার পরিবর্তন করেছে। প্রচণ্ড সমালোচনার মুখে আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। আবার সেই আইনজীবী নিজেকে এই মামলার জন্য যোগ্য হিসেবেও দাবি করলেন, এবং তিনি আদালতের এই সিদ্ধান্তে অসম্মানিত বোধ করছেন এমনটা বলার চেষ্টা করলেন। আদালত কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বললেন, কিন্তু আদালত যখন তার ব্যাপারে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বললেন, তখন এই আদালতের যিনি চিফ প্রসিকিউটর, তার বেলাতেও কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারটা চলে আসে কিনা সেই প্রশ্নও অনেকে তুলছেন। কি হলো আজকে আদালতে, কেন শেখ হাসিনার আইনজীবী পরিবর্তন করা হলো, সেই আলোচনা করবো এই ভিডিওতে। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী নিযুক্ত করা হয়েছিল, রাষ্ট্র কর্তৃক নিযুক্ত করা হয়েছিল, আদালত কর্তৃক নিযুক্ত করা হয়েছিল, সেই আইনজীবীকে আজকে পরিবর্তন করে দেয়া হলো। আদালতই তাকে পরিবর্তন করে দিলেন, তাকে সরিয়ে অন্য আর একজনকে দিলেন। আদালত বললেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা। এই আইনজীবীকে নিয়োগ দেওয়ার পরে প্রচণ্ড সমালোচনার ঝড় ওঠে। এই আইনজীবী গত বছর 5 আগস্টেই শেখ হাসিনার ফাঁসি ঘোষণা করে দিয়েছিলেন, তার বিরুদ্ধে ব্যাপক লেখালেখি করেছিলেন, এবং মুক্তিযুদ্ধের বিষয়েও নানা রকমের বিদ্রুপাত্মক কথা তার ফেসবুক পোস্টে পাওয়া গেছে। মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ হয়নি, 3 লক্ষকে 30 লক্ষ বানানো হয়েছে, এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ স্ট্যাটাসও তাকে দিতে দেখা গেছে। প্রচণ্ড সমালোচনার মুখে আদালত আজকে তাকে সরিয়ে দিলেন। আদতে হচ্ছেটা কি? আদালত থেকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বলা হলো। চলুন আগে গণমাধ্যম কি বলছে সেটা জেনে নেওয়া যাক। ন্যায় বিচার নিয়ে নৈতিকতার প্রশ্ন ওঠায় আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটুর নিয়োগ বাতিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি রাষ্ট্রনিযুক্ত নতুন আইনজীবী হয়েছেন আমির হোসেন। আইনজীবী টিটোর বক্তব্য শুনে বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দিয়েছেন। একই সঙ্গে এই মামলার অ্যামিকাস কিউরি হিসেবে নিযুক্ত যে জ্যেষ্ঠ আইনজীবী, তাকেও একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। এর আগে 19 জুন আদালত অবমাননা মামলায় শেখ হাসিনা ও গাইবান্ধার সাবেক এক আওয়ামী লীগ নেতার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটুকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে 25 জুন ট্রাইব্যুনালে পলাতক আসামিদের পক্ষে বক্তব্য শোনারও দিন ধার্য করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন ওঠে। এতে বলা হয় আমিনুল গনি টিটু গত বছর 5 আগস্ট সকালে শেখ হাসিনার ফাঁসি চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন। শেখ হাসিনার ফাঁসি 5 আগস্টেই তিনি ঘোষণা করেছিলেন, এবং এছাড়াও অনেক পোস্ট দিয়েছেন যেটা সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে যায়, এবং শেখ হাসিনাকে এক ধরনের বিচার করেই ফেলেছিলেন তিনি। মুক্তিযুদ্ধের বিপক্ষেও তার স্ট্যাটাস দেখা গেছে। প্রচণ্ড সমালোচনার মুখে আদালত আজকে
এই সিদ্ধান্ত নিয়েছেন। স্টেট ডিফেন্স হিসেবে আমিনুল গনি টিটোর বক্তব্য শোনেন ট্রাইব্যুনাল আজ। বক্তব্যের শুরুতে আমিনুল গনি টিটো বলেন 36 বছর আইন পেশার জীবনে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া সম্মানিত বোধ করছেন তিনি। এই মামলায় স্টেট ডিফেন্স হিসেবে আসামির পক্ষে আইনগতভাবে লড়াই করতে তিনি সার্বিকভাবে প্রস্তুত রয়েছেন। এ পর্যায়ে ট্রাইব্যুনাল তার কাছে জানতে চান আসামি শেখ হাসিনার ফাঁসি চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের স্ট্যাটাস দিয়েছেন কিনা। জবাবে আইনজীবী টিটো বিষয়টি স্বীকার করে বলেন, এটা আমার ব্যক্তিগত বিষয়, তবে আমি একজন পেশাদার আইনজীবী হিসেবে আসামিদের পক্ষে আইনগতভাবে লড়তে চাই। সেই স্ট্যাটাস দেওয়া, শেখ হাসিনার ফাঁসি চাওয়া, মুক্তিযুদ্ধের বিপক্ষে স্ট্যাটাস দেওয়া, এগুলো নাকি তার ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত বিষয়কে পাশ কাটিয়ে তিনি প্রফেশনাল লাইফে শেখ হাসিনার পক্ষে লড়তে চান, এমনটা তিনি বলেছেন। এই পর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকায় এখন আর আপনি এই মামলায় স্টেট ডিফেন্স হিসেবে থাকতে পারেন না। এখানে ন্যায় বিচারের প্রশ্নে নৈতিকতা জড়িত, পরে তার নিয়োগ বাতিল করেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বলেছেন এই আমিনুল গনি টিটুর ব্যাপারে, কারণ তিনি শেখ হাসিনার ফাঁসি অনেক আগেই এক প্রকার ঘোষণা করে দিয়েছেন। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা আদালত যখন আমিনুল গনি টিটুর ব্যাপারে বললেন, তখন একই প্রসঙ্গে নিয়োগের পর থেকে এই আদালতের যিনি চিফ প্রসিকিউটর, তার নিয়োগের পর থেকেই সমালোচনা হয়ে আসছে, প্রচন্ড সমালোচনা হয়ে আসছে। টিউলিপ সিদ্দিক রাজনৈতিক যে গুগলি খেলেছেন ডক্টর ইউনূস, তাতে বোল্ড আউট হয়েছেন। টিউলিপ সিদ্দিকী তার এক্স হ্যান্ডেলে বলেন যে তাকে কোথায় খুঁজে পাওয়া যাবে সেটা নিশ্চয়ই ডক্টর ইউনূস জানেন। ব্রিটিশ হাউস অফ কমন্সের ডক্টর ইউনূস টিউলিপের সঙ্গে দেখা করতে পারেন এবং কথা বলতে পারেন। রাজা চার্লসের যে ওয়েবসাইটে এই পুরস্কারের ব্যাপারে কথা বলা হয়েছে, সেখানে ডক্টর ইউনূসের নাম নেই। দেশে বিদেশে এত বছর যে সুনাম তিনি কামিয়েছিলেন, 10 মাসে রাষ্ট্র শাসন করতে গিয়ে ডক্টর ইউনূস তার অনেকটাই হারিয়ে ফেলেছেন। এমনকি নোবেলের মর্যাদাও তিনি নষ্ট করে ফেলেছেন ইতিমধ্যে। বাংলাদেশের অবৈধ ক্ষমতা দখলকারী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের লন্ডন সফরকে তিতা করে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবের নাতনি, ব্রিটিশ সরকারের সাবেক মন্ত্রী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এমপি, 3 বারের নির্বাচিত লেবার এমপি, ও যাকে ভবিষ্যতে ব্রিটেনের অর্থমন্ত্রী বা চ্যান্সেলর হিসেবে কেউ মনে করতেন, তাকে বাংলাদেশে শেখ হাসিনার সরকার উৎখাতের পর থেকে যেভাবে ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা আন্তর্জাতিক এজেন্সি দিয়ে হেনস্থা করার চেষ্টা করে আসছিলেন, তাতে ইউনূসের পক্ষে নিট লাভ হয়েছিল টিউলিপের বিরুদ্ধে আনিত অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে মন্ত্রিত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ব্যাপারটা। অথচ দেখুন, একজন বাংলাদেশি মেয়ে হিসাবে, বাংলাদেশি বাঙালি নারী হিসাবে ব্রিটিশ সরকারের এত উচ্চ পর্যায়ে যাওয়ার সক্ষমতা এখনো কেউ অর্জন করেনি। এটাতে বাঙালির গর্ব হওয়ার কথা ছিল, কিন্তু কেবলমাত্র বঙ্গবন্ধুর নাতনি এবং শেখ হাসিনার ভাগ্নি বলেই তাকে সেখান থেকে নামানোর জন্য এমন কোনো শক্তি নাই যেটি ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা, শেখ হাসিনা সুচুরা অ্যাপ্লাই করেনি। এতেই ইউনূসপন্থীদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়ে গিয়েছে বলে মনে করেছিলেন অনেকেই। দেশে দেশে এই বিজয় উৎসব পালিত হয়েছে ইউনূস শিবিরে। কিন্তু হঠাৎই টিউলিপ সিদ্দিকী এমপির একটি চিঠি গণমাধ্যমে শোরগোল ফেলে দেয়। তাতে তিনি উল্লেখ করেন যে যেহেতু বাংলাদেশে তার বিরুদ্ধে ইউনূস সরকারের বশংবদ দুর্নীতি দমন কমিশন অভিযোগের তদন্ত শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে সেসব ফলাও করে প্রচার করছে এবং বহুবার যোগাযোগ করেও দুদকের কাছ থেকে কোনো সাড়া মিস সিদ্দিকী পাননি, সেহেতু ডক্টর ইউনূসের লন্ডন সফরকালে ইউনূস যেন তার সঙ্গে দেখা করার সুযোগ রাখেন, যাতে তিনি তার নির্দোষ হওয়ার প্রমাণাদি বিষয়ে অন্তত আলাপ করতে পারেন অথবা তাকে জানাতে পারেন। এতেও ইউনূস শিবিরে আরেকবার সেলিব্রেশন শুরু হয়, আনন্দ শুরু হয়। এই যে দেখো শেখ হাসিনার ভাগ্নি এবং এখন ইউনূসের পায়ে ধরতে চাইছে, এরকম স্ট্যাটাস দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই মাধ্যমের মাঝেই টিউলিপ সিদ্দিকী তার এক্স হ্যান্ডেলে বলেন যে তাকে কোথায় খুঁজে পাওয়া যাবে সেটা নিশ্চয়ই ডক্টর ইউনূস জানেন। ব্রিটিশ হাউস অফ কমন্সের ডক্টর ইউনূস টিউলিপের সঙ্গে দেখা করতে পারেন এবং কথা বলতে পারেন। এই যে জুলাই সপ্তাহের পর থেকে শুরু হওয়া টিউলিপ সিদ্দিক বনাম বাংলাদেশের অবৈধ সরকারের মধ্যেকার তথাকথিত দুর্নীতির বাহাস, তাকে পুরোপুরি টিউলিপ সিদ্দিক ঠেলে দিয়েছেন ডক্টর ইউনূসের কোর্টে। এখন ডক্টর ইউনূস যদি টিউলিপের সঙ্গে বা টিউলিপের এই আহ্বান মেনে নিয়ে টিউলিপের সঙ্গে দেখা করেন এবং টিউলিপকে তার বক্তব্য উপস্থাপনের সুযোগ দেন, তাহলে মিডিয়ার কাছে টিউলিপের বক্তব্য স্পষ্টভাবে পৌঁছার সুযোগ তৈরি হবে। আমরা জানতে চাই টিউলিপের আত্মপক্ষ সমর্থনে কি আছে, কি তথ্য আছে। অপরদিকে যদি ইউনূস টিউলিপের সঙ্গে দেখা না করেন, তাহলে এটাই প্রমাণিত হয় যে ইউনূস ও তার সরকার মূলত বঙ্গবন্ধুর নাতনি এবং শেখ হাসিনার বোনের মেয়ে বলেই টিউলিপের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হয়েছেন। এইসব দুর্নীতির অভিযোগ সবই আসলে ভুয়া, যে কারণে ডক্টর ইউনূস আসলে টিউলিপের মুখোমুখি হতে চাইছেন না বা ভয় পাচ্ছেন বা টিউলিপকে এড়াতে চাইছেন। এরই মধ্যে ডক্টর ইউনূসের প্রোপাগান্ডা সচিব বানিয়ে দিয়েছেন যে তারা নাকি এরকম কোনো চিঠি এখনো পাননি। পৃথিবীর তাবৎ মিডিয়াতে এই চিঠির কপি ছড়িয়ে পড়লেও ডক্টর ইউনূসের নিজস্ব মিডিয়া ম্যান নাকি সেটা পাননি।
কিন্তু ডক্টর ইউনূস শিবির থেকে টিউলিপের এই আহ্বানকে উড়িয়ে দিয়ে যেভাবে প্রচারণা শুরু হয়েছে এরই মধ্যে, তাতে মনে হচ্ছে ডক্টর ইউনূসকে টিউলিপের সঙ্গে দেখা না করার পরামর্শ দেওয়া হচ্ছে এক প্রকারের। এতে বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূস আসলে টিউলিপের এই আহ্বানে সাড়া দেবেন না, তিনি বৈঠকটি করবেন না। আসলে 10 মাসের শাসনকালে 21তম বার বিদেশ সফরে এসে এবার ডক্টর ইউনূস মূলত লন্ডনে আসছেন নিজের আখের গোছাতেই বা নিজের স্বার্থকে সংরক্ষিত করতে। এতে যেমন বলা হয়েছে যে, মানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে রাজা চার্লসের পক্ষ থেকে একটি বিরাট পুরস্কার গ্রহণ এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে যোগ দেবেন ডক্টর ইউনূস। যদিও এই বৈঠক নিছক সৌজন্য সাক্ষাৎ কোনো দ্বিপাক্ষিক বৈঠক নয়, যথারীতি এর আগের মানে সফরগুলোর মতোই দ্বিপাক্ষিক বৈঠকের কথা বলা হলেও সেসব হয়নি। আর এর মধ্যে এই যে পুরস্কারের কথা, সেটাও নাকি ভুয়া, কারণ রাজা চার্লসের যে ওয়েবসাইটে এই পুরস্কারের ব্যাপারে কথা বলা হয়েছে সেখানে ডক্টর ইউনূসের নাম নেই। এর মধ্যে টিউলিপের সঙ্গে বৈঠকটি কিন্তু হতো একটি কাজের কাজ, সেটি সম্ভাবনা আসলে ক্ষীণ, সে কথা তো আমি আগেই বলেছি। তবে বাকি যে বৈঠকগুলোর কথা ইউনূসের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সেগুলো অনুষ্ঠিত হওয়া নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। বিশেষ করে যে পুরস্কারের কথা বললাম সেখানে তো ওনার নাম নেই, সুতরাং উনি পুরস্কারটি পাচ্ছেন কি পাচ্ছেন না আমরা জানি না। তাকে যে সংবর্ধনা দেওয়ার কথা হচ্ছিল, নাগরিক সংবর্ধনা, সেটিও নাকি বাতিল করা হয়েছে, সত্য মিথ্যা জানি না, সেটা হয়তো ডক্টর ইউনূস ম্যানেজ করে ফেলবেন। কিন্তু দেশি বিদেশি মিডিয়ায় টিউলিপের আহ্বানকে অগ্রাহ্য করার কোন যুক্তি ডক্টর ইউনূস তার প্রোপাগান্ডা সচিব দেন, সেটা আসলে দেখার বিষয়। যে কোনো অপরাধের বিচার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের, আর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা সরকার এই বিচার এগিয়ে নিতে সহায়তা করে বিচার বিভাগকে। এই কারণে রাষ্ট্রের নাগরিকেরা অপরাধের বিচার করার দাবি তোলে সরকারের কাছে। তবে বিশ্বের ইতিহাসে এবারই প্রথম বিচারের দাবি নিয়ে রাষ্ট্রের নাগরিকদের কাছে হাত পাততে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে সরকারিভাবে পরিচালিত হবে গণস্বাক্ষর কর্মসূচি। সেই স্বাক্ষর কার হাতে তুলে দেবে সরকার, তার জবাব কিন্তু নেই। অবশ্য জবাববিহীন ডক্টর ইউনূসের সরকার গত 10 মাসে এমন অসংখ্য প্রশ্নের জবাব দেয়নি। সংবিধানের তোয়াক্কা না করা সহ নিয়মিত লঙ্ঘনের মহোৎসবে একের পর এক ঢাকা পড়ে যাচ্ছে সবকিছু। এরই ধারাবাহিকতায় এবার এসেছে বিচারের দাবিতে গণস্বাক্ষর অভিযান। কোটা বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ফিরেছে বিশেষ কোটা ও ভাতার ঘোষণা। বরাবরের মতো এসব কাজে কত টাকা খরচ হবে, কাদের দিয়ে সব কর্মসূচি করা হবে, তা নিয়ে স্বচ্ছতার কোনো বালাই নেই ডক্টর ইউনূস সরকারের মধ্যে। এমনিতেই বছর জুড়ে জুলাইয়ের ভুয়া আহত নিহত, তাদের নামে সরকারি অর্থ বরাদ্দ, সরকারি পৃষ্ঠপোষকতায় মামলা বাণিজ্যের যত অভিযোগ এসেছে তার একটিও খণ্ডাতে পারেনি সরকার ও সরকারের সমর্থকেরা। তবে এত কিছুর মধ্যে 36 জুলাইয়ের বিশাল উদযাপনের তালিকা থেকে বাদ পড়ে গেছে বহুল আলোচিত জুলাই সনদের ঘোষণা। চলুন যাওয়া যাক। কোটা সংস্কার আন্দোলনের ব্যানারে গত বছরের জুলাইয়ে শুরু হয় আন্দোলন, পরে তা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাতে 5ই আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। ক্ষমতায় আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ধ্বংসলীলা, মব সন্ত্রাস আর হাজারো বিতর্ক জন্ম দেওয়ার মধ্যে পার হয়েছে গত প্রায় 1 বছর। জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উদযাপনে ঘোষণা করা হয়েছে 36 দিন ব্যাপী সরকারি কর্মসূচি। শেখ হাসিনা সরকারের পতনকে প্রথম দিকে বিপ্লব হিসেবে দাবি করতেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আন্দোলনে জড়িতরা। একে দ্বিতীয় মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ পতন পরবর্তী সময়কে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে দাবি করতেও আমরা দেখেছি। তবে বছর না ঘুরতেই জুলাই আন্দোলন পরিণত হয়েছে গণ অভ্যুত্থানে, অর্থাৎ 5ই আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের প্রক্রিয়াকে এখন একটি গণ অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চলছে। এমনকি আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর বিদ্যমান সংবিধানের অধীনেই শপথ নেয় অন্তর্বর্তী সরকার। জুলাইয়ের বর্ষপূর্তির যে সরকারি কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেখানেও একে বলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান, অর্থাৎ বিপ্লব বা দ্বিতীয় মুক্তিযুদ্ধের দাবি থেকে স্পষ্টতই সরে এসেছে সরকার। দর্শক, 36 জেলা কর্মসূচির মধ্যে সবচেয়ে বিস্ময়কর হলো গণস্বাক্ষর অভিযান। অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে জানানো হয় জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হবে 1 জুলাই, চলবে 1 আগস্ট পর্যন্ত। প্রশ্ন হলো, সরকার যেখানে বিচার নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত সেখানে তারাই এই দাবিতে কেন নাগরিকদের স্বাক্ষর সংগ্রহ করবে? এই স্বাক্ষর সংগ্রহের পর কাকে দেওয়া হবে, অর্থাৎ বিচারের দাবি কার কাছে জানাবে সরকার? জুলাই আগস্টে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যার ঘটনা ছাড়া বাকি প্রায় সব ঘটনাতেই মামলা হয়েছে। এসব মামলার গণহারে হাজার হাজার ব্যক্তিকে আসামিও করা হয়েছে। সাবেক আওয়ামী লীগ সরকারের সদস্য সহ শিক্ষক, শিল্পী, সাংবাদিক, খেলোয়াড় কেউ বাদ নেই হত্যা মামলার আসামি হওয়া থেকে। এমন অবস্থায় বিচারের দাবির নতুন নাটক সাজিয়ে নাগরিকদের দ্বারস্থ কেন হচ্ছে সরকার? দর্শক, গণহারে মামলা ও মামলার আসামি, জীবিত ব্যক্তিকে মৃত সাজিয়ে মামলা দায়ের,
জুলাইয়ের মামলার নামে এখনো চলছে অবাধ বাণিজ্য। আবার মূল আইনের প্রিয়াম্বলের তোয়াক্কা না করে আইসিটি অ্যাক্ট সংশোধন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইস্যুতে বিরাট প্রশ্নবিদ্ধ এমন প্রসিকিউশন টিম গঠন করেছে সরকার। এসবের মধ্য দিয়ে সরকার ও তার আইন মন্ত্রণালয় এরই মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচারকে যতভাবে পারা যায় ততভাবেই প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। আমাদের বিশ্লেষণ হলো, বিচার করার নামে তালগোল পাকিয়ে দেশে বিদেশে প্রচন্ড সমালোচনার মুখে পড়া অন্তর্বর্তী সরকার ইমেজ উদ্ধার করতে চায়। সেজন্যই এই গণস্বাক্ষর অভিযানের নাটক মঞ্চস্থ করছে। সরকারের তো নাট্য জগতের লোক আছেই, যিনি দেখভাল করছেন সংস্কৃতি মন্ত্রণালয়। জুলাই হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা তদন্ত ও বিচারে ব্যর্থতা আড়াল করতে সেখান থেকে মঞ্চস্থ হতে যাচ্ছে গণস্বাক্ষর নাটক। দর্শক, 36 দিনের তালিকায় অনেক কিছু থাকলেও নেই বহুল আলোচিত জুলাই ঘোষণাপত্র কিংবা সনদের কথা। সবশেষ গত 6 জুন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, জুলাই মাসে ঘোষিত হবে জুলাই সনদ। তিনি বলেছিলেন, জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব ও অংশ নেওয়া শিক্ষার্থীরা একটি জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানিয়েছিল। তবে সরকার পক্ষ থেকে 24 জুন 36 দিনের যে কর্মসূচি ঘোষণা করেছে সেখানে জুলাই সনদ কিংবা ঘোষণাপত্রের কোনো উল্লেখ নেই। এমনকি এখন পর্যন্ত এই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সমঝোতার লক্ষণও দেখা যাচ্ছে না। দর্শক, চলুন যে আন্দোলন বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী টনক নাড়িয়ে দিয়েছিল তার বর্ষপূর্তিতে একবার নজর দিয়ে দেখি সেখানে আর কি আছে। দেখবেন সরকারের ঘোষিত কর্মসূচির বেশিরভাগই গদবাঁধা। আবার এমন কিছু কর্মসূচি আছে যা সরকারিভাবে আয়োজন করার কিছু নেই। এগুলোর সংগঠন পর্যায়ে সাধারণত আয়োজন করা হয়ে থাকে। যেমন 17 জুলাই হবে ভিডিও শেয়ার, প্রতীকী কফিন মিছিল, পাবলিক বিশ্ববিদ্যালয় জুলাই স্মরণ ও অভিজ্ঞতা বর্ণনা অনুষ্ঠান এবং ডকুমেন্টারি প্রদর্শন। প্রতিষ্ঠান ও সংগঠন পর্যায়ে এসব আয়োজনকে সরকারি উদ্যোগ হিসেবে তুলে ধরে বাড়ানো হয়েছে কর্মসূচির তালিকার দৈর্ঘ্য। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই একটা বিরাট সুখবর দিলেন। দর্শক, এটা আমাদের জন্য স্বস্তির, আমাদের জন্য তাৎপর্যপূর্ণ। খবরটা হচ্ছে, আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, কথাটা সত্য। আওয়ামী লীগের অনেকেই দল পরিবর্তন করছে, কেউ এনসিপিতে, কেউ জামাতে যোগ দিবে, একটা অংশ বিএনপিতে যোগ দিয়েছে অলরেডি। হ্যাঁ, যারা ফৌজদারি মামলার আসামি না, যারা ক্লিন ইমেজের, তারা ক্ষমা চেয়ে যদি কোনো একটা দলে যোগদান করে, ইটস গুড। এই সুযোগ অবশ্যই দিতে হবে। এবং দেখেন, জামাতের উপর যে নির্যাতন চালিয়েছে তার অর্ধেকও আওয়ামী লীগের উপর চালানো হয়নি, 10 ভাগের 1 ভাগও চালানো হয়নি। আওয়ামী লীগের মধ্যে কিছুই করা হচ্ছে না, অথচ আওয়ামী লীগ একদম বিদ্রোহী। অথচ জামাত আওয়ামী লীগ সরকারের বিদ্রোহী ছিল না, তারা জাস্ট নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক সরকার বিরোধী দল ছিল। যেমন এই যে আওয়ামী লীগের বিচার হয়, এই বিচার কিন্তু সহযোগিতা করছে না আওয়ামী লীগ, মানে তারা পলিটিক্যালি এটা বিরোধিতা করছে, লিগালি এটা মোকাবেলা করছে না। কিন্তু জামাত কিন্তু সেই যুদ্ধাপরাধীদের বিচার বা ট্রাইব্যুনাল বিচারকে অ্যাকসেপ্ট করে কোঅপারেট করেছিল, তারা সেখানে অংশগ্রহণ করেছে, আইনি লড়াই চালিয়েছিল। তো ওটা ছিল একটা গণতান্ত্রিক সিস্টেম। সেই গণতান্ত্রিক দল জামাত তাদের বিরুদ্ধে যে নির্যাতন চালিয়েছে তার 100 ভাগের 1 ভাগ নির্যাতন আওয়ামী লীগের বিরুদ্ধে এই সরকার চালায়নি। যদি চালাতো তাহলে বিপ্লবের পর 5 আগস্টের পর আওয়ামী লীগের কমপক্ষে 20 থেকে 30 হাজার লোক হত্যার শিকার হওয়ার কথা, কিন্তু কিছুই হয়নি। আপনি 100 জন 150 জন মারা হয়েছে এই তালিকাও পাবেন না। নিজেরা মারামারি করে মরেছে এই তালিকা আছে। সেই আওয়ামী লীগ তেমন কোনো নির্যাতন বিচারের রায় হওয়ার আগে, বিচার হওয়ার আগেই মামলাও কিন্তু তেমন ঢালাও গ্রেপ্তার হচ্ছে না, মামলা হলেই কিন্তু গ্রেপ্তার হচ্ছে না, চার্জশিট ছাড়া গ্রেপ্তার করছে না সরকার। ক্রসফায়ার দিচ্ছে না, ধরে গুম করছে না, যেটা জামাত শিবিরের ক্ষেত্রে হতো, ধরে ধরে চোখ উঠিয়ে ফেলতো, এগুলো করছে না। পুলিশ নির্যাতন করছে না, যে জামাত শিবির পুলিশ ডিবি ভয়ানক নির্যাতন করতো, এখন বাংলাদেশে কোনো পুলিশ নির্যাতন নেই। তারপরও আওয়ামী লীগ নিষ্ক্রিয়, তারপরও মিছিল করতে পারে না, হরতাল অবরোধ কিচ্ছু করতে পারে না। জামাত কি করেছিল? হরতাল করেছিল, অবরোধ করেছিল, দেশ অচল করে দিয়েছিল। সরকার বিএনপি প্রতারণা না করলে জামাতের আন্দোলনে 2013 সালে 12 সালে সরকার পতন হতো। এটা জামাত করেছিল। জামাত বিশাল বিশাল মিছিল করতো, ঝটিকা মিছিল করতো, কিন্তু আওয়ামী লীগ 3 জন 4 জন মিছিল করে, তারপরে জনগণের পেদানি খায়। এর মানে আওয়ামী লীগ আসলে নিষ্ক্রিয় হয়ে গেছে। কিছু মানুষ বা কিছু আওয়ামী লীগ কুকুর ঘেউ ঘেউ করে বিদেশে বসে, দেশে বসে ঘেউ ঘেউ করার লক্ষ্য। অনেকে আমাদের কাছে অনেক তালিকা দেন যে ভাই এই যে ফেসবুকে লেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করতো, এখনো ফেসবুকে লেখে আওয়ামী লীগের পক্ষে, ধরিয়ে দেন। ডিবিকে দিয়েছি, খোঁজ নিয়ে দেখা যায় দেশেই নাই, ও পালিয়ে ভারতে গেছে অথবা অন্য কোনো দেশে, মালয়েশিয়া শ্রমিকের কাজ করে। তো বাংলাদেশে যারা আছে ওরা নিষ্ক্রিয় হয়ে পড়েছে, ওদের কোনো আশা নেই। এটা আমরা বলেছি, যারা আওয়ামী লীগের লোক আমাদের বক্তব্য শুনছেন, আপনাদের বলছি যে আসলে আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরবে না। আওয়ামী লীগের রাজনীতির কোনো ভবিষ্যৎ নেই। আওয়ামী লীগের কবর রচিত হয়েছে দিল্লিতে,
অতএব আপনারা যারা আওয়ামী লীগের সমর্থক ছিলেন আপনারা বিকল্প চিন্তা করেন। দেখেন ভেবেছেন যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, হ্যাঁ করতে চাচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এরকম। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে টিউলিপ সিদ্দিকির বিষয় নিয়ে কথা হয়। টিউলিপ সিদ্দিকি যে বিভিন্ন পরিকল্পনা করতেছে দেশের বিরুদ্ধে বা সে যে চিঠি দিয়েছে, দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন? এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।